17 বছরের মধ্যে খুব কম সময় আমাকে আমার দেশ চালাতে দেওয়া হয়েছে। আমি জেলে গেছি, আপনারা জানেন, নির্বাসনে গেছি, সেটাও আপনারা জানেন। তো আমি যে এই কাজটা করছি এটার একটা ভিত্তি আছে। সেই ভিত্তিটা কি? আমার দেশের সম্পাদকীয় নীতি। আমাদের সম্পাদকীয় নীতি খুব পরিষ্কার, ভয় না পাওয়ার নীতি। আমরা কাউকে ভয়টাই পাই না ভাই। ভয় পেয়ে পত্রিকা চালানোর সম্পাদকীয় নীতিতে আমি বিশ্বাস করি না। আমি বারে বারে এক কথা বলি, আমার দেশের সম্পাদকীয় নীতিতে আমরা আনসারেবল শুধুমাত্র আমার পাঠক এবং আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্ম বিশ্বাস অনুযায়ী আমার আল্লাহর কাছে আমি আনসারেবল। আমার পাঠক এবং আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে আনসারেবল না। আজকে মার্চের 22 তারিখ কেন উল্লেখ করলাম দিনটা? কারণ আমার দেশ পুনঃপ্রকাশিত হয়েছিল ডিসেম্বরের 22 তারিখ থেকে। অর্থাৎ আমার দেশ আবার প্রকাশ হওয়ার পর থেকে আজকে এক্স্যাক্টলি 3 মাস। আল্লাহর কাছে শুকর জানাই যে এই 3 মাসের মধ্যে আমরা একটা ঈদ সংখ্যা বের করতে পেরেছি। এই ঈদ সংখ্যাটা যখন আমরা বের করার সিদ্ধান্ত নিলাম আমার সহকর্মীদের সাথে মিলে, আমার ধারণা সপ্তাহ 3 আগে, সেদিন আমরা একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। একটি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা সার্বিকভাবে ঈদ সংখ্যাই হবে। তার মানে বাঙালি মুসলমানের ঈদের যে সংস্কৃতি সেটা প্রতিফলিত হবে আমার দেশের ঈদ সংখ্যায়। এটা ছিল আমাদের প্রথম টার্গেট। দ্বিতীয় আমরা বলেছিলাম, আমি বিশেষ করে বলেছিলাম আমার সহকর্মীদের, যে আমরা এমন একটা কোয়ালিটি ঈদ সংখ্যা এবার বের করতে চাই যেটা আমাদের পাঠকরা সংরক্ষণ করে রাখবেন। যেমন এই ঈদ সংখ্যাটা কদিন পড়লেন তারপরে চলে গেল, হারিয়ে গেল, বিষয়টা যেন এরকম না হয়। আমাদের সময় আমাদের প্রত্যেকের বাড়িতে একটা ছোটোখাটো লাইব্রেরি রাখার রেওয়াজ ছিল। এখন হয়তো সেটা কমে গেছে, তারপরেও কারো কারো বাসায় আছে। আমার মনে আছে সেই সময় আমরা এরকম বার্ষিক সংখ্যাগুলো আমরা সংরক্ষণ করতাম। আমি ভাবছিলাম যে এমন একটা ঈদ সংখ্যা আমরা করব যেটা পাঠকরা সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতে আবার পাতা উল্টানোর জন্যে, আবার পড়বার জন্যে। আপনাদের হয়তো মনে থাকতে পারে কারো কারো যে আমার দেশ প্রকাশিত হওয়ার 2 দিন আগে এখানেই আমি একটি সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে স্মার্টফোনের যন্ত্রণায় পত্রিকা পড়ার অভ্যাস চলে গেছে মানুষের। আমার দেশের মাধ্যমে আমি আবার পত্রিকা পড়ার অভ্যাসটা ফিরিয়ে আনতে চাই। এই ঈদ সংখ্যা নিয়েও আমার প্রত্যাশা ছিল এই ঈদ সংখ্যা আবার যেন সংরক্ষণ করবার ইচ্ছেটা মানুষের মধ্যে চলে আসে। সেই চেষ্টা হিসেবেই আমরা এটা আজকে উন্মোচন করলাম। পাঠকরা বিবেচনা করবেন আমরা কতখানি সফল হয়েছি, কতখানি ব্যর্থ হয়েছি। ফ্যাসিবাদের যুগে একটা কথা আমি প্রায় শুনতাম, বিশেষ করে যিনি এখন পলাতক সেই ফ্যাসিবাদের জননী, বা আমি যাকে গুমের জননী নামে আমি একটা বই লিখেছি সম্প্রতি, এবার 21শে বইমেলায় বইটা ছাপা হয়েছে, সেই গুমের জননী, তিনি প্রায়ই বলতেন ধর্ম যার যার, উৎসব সবার। সরি, আমি বিশ্বাস করি না। ধর্মীয় উৎসব যে ধর্মের মানুষের তার জন্যে। যেমন ধরুন দুর্গাপূজা উৎসব বাঙালি হিন্দুর উৎসব। আমাদের ধর্মে মূর্তি পূজা মানা শিরক করা যাবে না। কাজে দুর্গাপূজার উৎসবে একজন মুসলমানের সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। একইভাবে আমাদের যে উৎসব, ধর্মীয় উৎসব, সেখানে হিন্দু ধর্মের মানুষের সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই, শুধুমাত্র খাদ্য গ্রহণ করা ছাড়া, যদি তার মধ্যে ছুতমার্গ না থাকে। যেমন অনেক হিন্দুর মধ্যে আছে মুসলমানের ছোঁয়া খাওয়া যাবে না, এরকম যদি না থাকে তাহলে খাওয়া যেতে পারে, সেখানেও বাধা আছে। আমার গরু মাংস তো তিনি খাবেন না, তাকে আমি খেতে বলতেও পারি না। আমি যদি খেতে বলি তাকে, তাহলে সেটা তার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হবে। আমার কোরবানির ঈদে আমি গরু জবাই করব আল্লাহু আকবার বলে, তখন আমি তাকে ডাকতে পারি না সেখানে, কারণ সেই গরু তার কাছে তো পূজার জিনিস, তার মাতা।
তো সুতরাং আমি যেটা বলার চেষ্টা করছি যে ধর্ম যার যার, উৎসব সবার একটা ভুয়া কথা, এটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। আমাদের মেনে নিতে হবে ধর্ম যার যার, ধর্মীয় উৎসব তার তার, রাষ্ট্রীয় উৎসব সবার হতে পারে, কিংবা সাংস্কৃতিক উৎসব সবার হতে পারে। পয়লা বৈশাখের উৎসব সবার উৎসব, রাষ্ট্রীয় উৎসব, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সবার উৎসব। এখন থেকে আমরা জুলাই উৎসব পালন করব, সবার উৎসব। অবশ্য ফ্যাসিবাদের উৎসব হবে না, এটা আমরা বুঝতে পারি। আমাদের লড়াইটা কি? একটু আগে আমাদের নানা বিদগ্ধজনের বক্তব্য আমি শুনছিলাম, আর সাহিত্য সম্পর্কে তারা প্রত্যেকেই আমার থেকে বেশি জানেন। তবু আমি যেটা মনে করি, আমার দেশ আমি কেন চালাই, কেন সম্পাদনা করি, কেন আমি সংবাদপত্র জগতে এলাম, তার জবাব একটাই, বাঙালি মুসলমানের জন্য সাংস্কৃতিক লড়াই করবার জন্যে আমি আমার দেশে সম্পৃক্ত হয়েছি। বাঙালি মুসলমানের সাংস্কৃতিক লড়াই আমি খুব পরিষ্কার করে বলে দিচ্ছি। কারণ বাংলাদেশের যে সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা উত্তর কাল থেকে, সেটা প্রধানত পশ্চিমবঙ্গের কলকাতার বাবু কালচার। বাঙালি মুসলমানের কালচার কলকাতার বাবু কালচার হতে পারে না। কাজেই সেই যে সাংস্কৃতিক লড়াইটা, এই লড়াইটা আমি অব্যাহত রাখার চেষ্টা করেছি যেদিন থেকে আমি 2008 সালে আমার দেশের দায়িত্ব গ্রহণ করেছি। তার মানে আজকে 17 বছর। 17 বছরের মধ্যে খুব কম সময় আমাকে আমার দেশ চালাতে দেওয়া হয়েছে। আমি জেলে গেছি, আপনারা জানেন, নির্বাসনে গেছি, সেটাও আপনারা জানেন। তো আমি যে এই কাজটা করছি এটার একটা ভিত্তি আছে। সেই ভিত্তিটা কি? আমার দেশের সম্পাদকীয় নীতি। আমাদের সম্পাদকীয় নীতি খুব পরিষ্কার, ভয় না পাওয়ার নীতি। আমরা কাউকে ভয়টাই পাই না ভাই। ভয় পেয়ে পত্রিকা চালানোর সম্পাদকীয় নীতিতে আমি বিশ্বাস করি না। আমি বারে বারে এক কথা বলি, আমার দেশের সম্পাদকীয় নীতিতে আমরা আনসারেবল শুধুমাত্র আমার পাঠক এবং আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্ম বিশ্বাস অনুযায়ী আমার আল্লাহর কাছে আমি আনসারেবল। আমার পাঠক এবং আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে আনসারেবল না, সরকারে যেই থাকুক না কেন। সরকারে যখন হাসিনা ছিল, ফ্যাসিস্ট হাসিনা, তখনও আমরা লড়াই করেছি। এখন সরকারে ইউনূস সাহেব এসছেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আজকের পত্রিকা আপনারা যদি দেখেন, ওখানে দেখবেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কে আমরা সেকেন্ড লিড নিউজ করেছি। সেখানে বলেছি এখনও ফ্যাসিবাদের দোসররা অর্থ মন্ত্রণালয়ে বসে আছে। আমরা কেয়ার করি নাই যে সালাউদ্দিন সাহেব আমার উপরে রাগ করবেন, আমাকে ব্যাংকের সুযোগ সুবিধা থেকে বন্ধ করে দেবেন, কি ইউনূস সাহেব আমার উপর কুপিত হবেন, এটা আমরা চিন্তা করি নাই। সুতরাং এটাই আমাদের স্ট্যান্ড। আমরা আমাদের মনের কথাটা বলে যাই। আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা যেটা বিবেচনা করি সেটাই আমরা বলি।